ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ। ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে সিলেট ছাড়লেন হামজা চৌধুরী। বাড়ি ছাড়ার আগে স্থানীয় গরিব দুঃখীদের দিয়েছেন ঈদ উপহার। বাংলাদেশের জার্সিতে হামজাকে শুভকামনা জানিয়েছেন ভক্তরা। শাহিন আলমের তোলা ছবিতে হবিগঞ্জ থেকে মুজরিবিন তারেকের রিপোর্ট। নিজের প্রতি জন্মদিনে মুম্বাইয়ের মান্নাত হাউসে ভক্তদের উদ্দেশ্যে বলিউড সুপারস্টার শাহরুখ খানের সেই ট্রেডমার্ক উদযাপন। মুম্বাইয়ের সেই মান্নাত হাউস যেন ফিরে এলো হবিগঞ্জের দেওয়ান বাড়িতে। শাহরুখের পরিবর্তে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ছেন লাল সবুজ ফুটবলের নতুন সুপারস্টার হামজা দেওয়ান চৌধুরী। সকাল থেকেই দেওয়ান বাড়িতে ভিড় হামজা ভক্তদের। তাদের অপেক্ষা বাড়িয়ে নায়ক হাজির হলেন শেষ বিকেলের আলোয়। হাত নেড়ে ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেন পরিবারকে সঙ্গী করেই। এর আগে সকালে হামজার সন্তানদের দেখা মিলল দেওয়ান বাড়ির উঠোনে। ছোট্ট পায়ে ফুটবল খেলার চেষ্টা স্থানীয় শিশু কিশোরদের সঙ্গে। শুধু স্থানীয় ভক্ত বা সমর্থক নয়, হামজাকে এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন তার ভক্তরা। আমি যখন 15 দিন আগে শুনতে পাই যে হামজা চৌধুরী আসবে, তখন আমি আমার পরিজুরির ফ্রেন্ডদের সাথে আলাপ করি যে হামজা চৌধুরীকে দেখব। তাই আমি সিরাজগঞ্জ থেকে আসছি হামজা চৌধুরীকে দেখার জন্য। বাড়ি ছাড়ার আগে স্থানীয় গরিব দুঃখীদের সঙ্গে সময় কাটিয়েছেন হামজা চৌধুরী। বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। আমরা ভাইয়া বড় খুশি হয়েছি, আনন্দ হয়েছি। আমরা তারারে আল্লাহ বাঁচাইতে, আল্লাহ শক্তিশাল দিতে, বিপদ আল্লাহ মাফ করতাম, নসিবত মাফ করতাম। আমরা ইনশাআল্লাহ দোয়া করলাম। আমরা ভাই না বড় হয়েছে, আল্লাহ আরো বড় হতা। লম্বা জার্নির ধকল শেষে নিজ বাড়ির মাটি ও মানুষের ভালোবাসার সঙ্গী করেই সিলেট ছাড়লেন হামজা চৌধুরী। দীর্ঘ 10 বছর পর হামজা তার নিজ বাড়িতে। এবারের ফেরাটা সত্যি অন্যরকম। বাংলাদেশের জার্সিতে অভিষেকের অপেক্ষার আগে তিনি তার এলাকার এবং স্থানীয় মানুষদের যে ভালোবাসা তিনি নিয়ে যাচ্ছেন, সেটা নিঃসন্দেহে মাঠের ময়দানে তার প্রেরণার বড় অংশ হতে পারে। মুজরিবিন তারেক, যমুনা স্পোর্টস, হবিগঞ্জ, সিলেট। সিলেটের পর এবার ঢাকার পালা। এএফসি এশিয়ান বাছাইয়ের ম্যাচে ভারতের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে ঢাকার দলের ক্যাম্পে যোগ দিবেন হামজা চৌধুরী। মঙ্গলবার রাতে ঢাকায় পা রাখবেন এই ফুটবলার। সময় স্বল্পতা থাকলেও তাকে ঘিরে কিছু আয়োজন করেছে বাফুফে। প্রেস ব্রিফিং, স্পন্সর ও পার্টনারদের সাথে পরিচয় পর্বের পর রয়েছে ফটো সেশনও। দেশের ফুটবলের বাকবদলের স্বপ্ন এখন হামজা চৌধুরীকে ঘিরে। দেশে এসেই গিয়েছিলেন সিলেটের হবিগঞ্জে। হবিগঞ্জবাসীর কাছে তাই তো এ যেন আরেকটা ঈদ আনন্দ। ভালোবাসা ও অভ্যর্থনায় সিক্ত হন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকা ফুটবলার। হাজারো মানুষের মাঝে প্রয়োজনীয় নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিশ্চিত করেছিল ফুটবল ফেডারেশন। সিলেটের পর এবার ঢাকার পালা। শিলংয়ে এএফসি এশিয়ান কাপের বাছাই ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে ঢাকায় আনুষ্ঠানিকভাবে পরিচিত হবেন বাংলাদেশ দলের বাকি সদস্যদের সাথে। বুধবার আরও একটি ব্যস্ত দিন অপেক্ষা করছে হামজা চৌধুরীর জন্য। He will join the national camp. So ন্যাশনাল ক্যাম্পে যাওয়ার পর আসলে তো বাকি সবার সাথেই ওনার হি উইল বি দেয়ার। তবে আমাদের তরফ থেকে আমাদের একটা অফিসিয়াল টিম শ্যুট হবে, যেটার সময় ওনাকে থাকবেন অবশ্যই, এবং যে প্রেস মিট হবে যেটাতে কোচ প্রেস মিটটা করবে উইথ দ্য প্লেয়ার্স, সেখানে উনি থাকবেন। শুধু তাই নয়, স্পন্সর ও পার্টনারদের সাথেও পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি বাফুফের পক্ষ থেকে রাখা হয়েছে ফটো সেশন পর্ব। এরপর যোগ দিবেন জিম সেশনে। আমাদের কিছু পার্টনার্স সাথে কিছু ফটো সেশনের একটা প্ল্যান আছে, স্পন্সরের সাথে প্ল্যান আছে আপাতত। অ্যান্ড দেন ইটস কোচ ডিসিশন। আমার জানা মতো উনি বিকালবেলায় একটা প্র্যাকটিস সেশন রেখেছেন। সো ইফ দ্যাট প্র্যাকটিস সেশন হ্যাপেন্স, ডেফিনেটলি প্র্যাকটিস সেশনে যাবেন। আর উনি যদি ইন হাউস জিম সেশন রাখেন, দেন দ্যাট উইল বি ইন ইন্টারকন। বাট দ্যাটস অ্যাবাউট ইট। 20 মার্চ ভারতের শিলংয়ের উদ্দেশ্যে কলকাতা যাবে লাল সবুজ প্রতিনিধিরা, সেখান থেকে শিলং। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর ফার্স্ট টাইম যাইছে আর উনকা অলরেডি ভালো লাগতেছে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। ফাহমিদুলকে ছাড়াই সৌদি থেকে কন্ডিশনিং ক্যাম্প শেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। 13 দিনের ক্যাম্প শেষে দল ঢাকায় ফিরলেও ফাহমিদুল ফিরে গেছেন ইতালিতে। বয়স কম হওয়ায় আপাতত তাকে বিবেচনায় রাখছেন না কোচ। তবে হামজার সংযোজন দলের শক্তিমত্তা আরও বাড়াবে বলে জানান তিনি। ক্যাম্প নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্প্যানিয়ার্ড। সৌদিতে উন্নত প্রশিক্ষণ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। টানা 13 দিন তাইফে কন্ডিশনিং ক্যাম্প শেষে মঙ্গলবার সকালে দেশে পা রাখে ক্যাবরেরার শিষ্যরা।
ক্যাম্পে 3টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছে জামাল তোপুরা। প্রতিপক্ষ ছিল স্থানীয় ক্লাব আল ওয়েদাত। ফলাফল না জানালেও বাংলাদেশের ইতিবাচক পারফরমেন্স ছিল বলে জানিয়েছে বাফুফে। সৌদিতে কন্ডিশনিং ক্যাম্প করে এর আগেও সফল পেয়েছে বাংলাদেশ, তাই তো এই ক্যাম্পটির গুরুত্ব একটু বেশিই ছিল কোচের কাছে, কারণ প্রতিপক্ষটা যে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, তাই ক্যাম্প নিয়ে পজিটিভ এই স্পেনিয়ার্ড। খুবই ইতিবাচক ক্যাম্প ছিল। প্রায় 2 সপ্তাহ শীর্ষ সুযোগ সুবিধায় অনুশীলন করেছি। সৌদি ফুটবল অ্যাসোসিয়েশনের সহায়তাকে আমরা খুবই সাধুবাদ জানাই। সেখানে আমরা দারুণ প্রস্তুতি নিয়েছি। শেষ সপ্তাহে ভারতে গিয়ে চূড়ান্ত প্রস্তুতি নেব। শিলংয়ে ভারত ম্যাচের আগে সৌদিতে ক্যাবরেরার ক্যাম্পে যোগ দিয়েছিলেন ইতালিয়ান লিগে খেলা ফুটবলার ফাহমিদুল ইসলাম। অনুশীলন করেছেন দলের সাথে। তবে ফাহমিদুলকে ছাড়াই দেশে ফিরেছে বাংলাদেশ। বয়স কম থাকায় আপাতত চিন্তায় রাখছেন না কোচ, তবে আছেন বাফুফের রাডারে। সে ইতালি ফিরে গেছে, আপাতত আর দলের সঙ্গে যোগ দিচ্ছে না। আসলে ওর বয়স কম, ও এখনো জাতীয় দলে খেলার জন্য পরিপক্ক হয়ে ওঠেনি। ওকে আরো সময় দিতে হবে। মধ্যপ্রাচ্যের এই দেশে 29 ফুটবলার নিয়ে কন্ডিশনিং ক্যাম্প করেছেন হেভিয়ার ক্যাবরেরা। সবকিছু ঠিক থাকলে ক্যাবরেরা শিষ্যরা ঢাকায় ফেরার দিনই সিলেটের হবিগঞ্জ থেকে ঢাকায় ফিরবেন হামজা চৌধুরী। যোগ দেবেন টিম হোটেলে, রিপোর্ট করবেন ক্যাবরেরার ক্যাম্পে। তারপর 19 মার্চ এক সেশন অনুশীলন শেষে 23 জনের চূড়ান্ত দল ঘোষণা করে শিলংয়ের উদ্দেশ্যে উড়াল দিবে লাল সবুজ জার্সিধারীরা। প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার যোগ দেওয়ায় দলের শক্তিমত্তা আরও বাড়বে বলে মনে করছেন কোচ হেভিয়ার ক্যাবরেরা। হামজার যোগ দেওয়াটা আমাদের জন্য দারুণ এক সুযোগ এবং দেশের জন্য অনেক বড় খবর। তার অন্তর্ভুক্তি দলের ভাবমূর্তি বাড়াবে না। আন্তর্জাতিকভাবে অনেক দেশের নজর এখন থাকবে বাংলাদেশ জাতীয় দলের দিকে। তিনি হতে যাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ফুটবলার যিনি বাংলাদেশের জার্সিতে খেলবেন। আগামী 25 মার্চ মেঘালয়ের শিলংয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই পূরণ হবে হামজা চৌধুরীর স্বপ্ন। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। এবার ঢাকা প্রিমিয়ার লিগের খবর। এনামুল হক বিজয়ের 149 রানের দারুণ ইনিংস। মোহামেডানকে 65 রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার। সেই ম্যাচেই 10 ওভারে 107 রান দিয়ে দেশের ইতিহাসে লিস্ট এ ক্রিকেটে দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে খরচে বোলিং। অন্য ম্যাচে সেঞ্চুরি করে লেজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে আবাহনীর 4 উইকেটের জয়ের অন্যতম প্রধান কারিগর ছিলেন অধিনায়ক নাজমুল শান্ত। কথায় বলে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। বিকেএসপির 4 নম্বর মাঠে মঙ্গলবার হলো তাই। গাজী গ্রুপ ক্রিকেটার্স আর মোহামেডানের লড়াইয়ে এই প্রবাদের প্রমাণ মিলল। মোহামেডানের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করেছেন গাজীর ওপেনার এনামুল হক বিজয়। বিজয়ের 143 বলে 149 রানের ইনিংস আর সাদিকুর রহমানের 60 ও তোফায়েল আহমেদের 63 রানের ইনিংসে 5 উইকেটে 336 রানের বড় পুঁজি পায় গাজী। অন্যরকম এক সেঞ্চুরি করেছেন মোহামেডান পেসার তাসকিন আহমেদও। গাজীর বিপক্ষে 10 ওভারে 107 রান দিয়েছেন এই পেসার, নিয়েছেন 3 উইকেটও, যা লিস্টে ক্রিকেটে বাংলাদেশের কোন বোলারের সবচেয়ে খরুচে বোলিং ফিগার। বড় স্কোর তাড়া করতে নেমে তামিম ইকবাল ও রনি তালুকদার ভালো শুরু এনে দেন মোহামেডানকে, কিন্তু তামিম 48 আর রনি আউট হন 74 রান করে। এরপর তাহিদ হৃদয় 36, মুশফিকুর রহিম 49 রানের ইনিংস খেলে আউট হলে 65 রানের বড় হারের লজ্জা পায় মোহামেডান। এবারে সুইপ করে দিয়েছেন, ব্যাটে ভালো হয়েছে। এদিকে বিকেএসপির 3 নম্বর মাঠেও হয়েছে বড় স্কোর। আবাহনীর বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে লেজেন্ডস অব রূপগঞ্জের 2 ব্যাটার সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয় করেন 50। সেই সাথে জাকের আলী, তানজিদ তামিম, সৌম্য সরকার, আফিফ হোসেন মাঝারি পুঁজি করলে 6 উইকেটে 292 রান করে লেজেন্ডসরা। বড় স্কোর তাড়া করতে নেমে ওপেনার জিসান আলমকে নিয়ে আবাহনীর হাল ধরেন অধিনায়ক নাজমুল শান্ত। জিসান 43 রানে আউট হলেও সেঞ্চুরি তুলে নেন শান্ত। 101 রান করে জয়ের ভিত গড়ে দেন নাজমুল। এরপর মমিনুল হক 35, মাহফুজ রাব্বি ঝড়ো 31 রানের ইনিংস খেললে 6 বলার 4 উইকেট হাতে রেখে জয় পায় আবাহনী। রান উৎসব হয়েছে মিরপুরেও। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে আগে ব্যাটিং করে 3 শতাধিক রানের পুঁজি পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ওপেনার নাইম শেখ 37 রান করে আউট হলেও সাব্বির হোসেন, জাকির হাসান, ইরফান শুকুর ও শামীম পাটোয়ারি তুলেছেন 50। 37 বলে 62 রান করে শামীম অপরাজিত থাকলে 5 উইকেটে 308 রানের পুঁজি পায় প্রাইম। বড় স্কোর তাড়া করতে নেমে শুরুটা খারাপ হয়নি ধানমন্ডির, তবে ফজলে রাব্বি 79 আর ইয়াসির আলীর 46 রানের ইনিংস ছাড়া বাকিরা ব্যর্থ হওয়ায় 253 রানে অল আউট হয় নুরুল হাসান সোহানের দল। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম আর বিকেএসপিতে হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরের ম্যাচ। দেশের সবচেয়ে মর্যাদার ঘরোয়া টুর্নামেন্ট চলছে, কিন্তু সেখানে নির্বাচকদের দেখা নেই। তাহলে কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা? শুধুমাত্র স্কোর আর টিভিতে ম্যাচ দেখে? এনামুল হক বিজয় মানেই যেন সেঞ্চুরি। তামিম ইকবালের মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে গাজী গ্রুপ অধিনায়ক খেললেন অসাধারণ এক ইনিংস, কিন্তু বিজয়কে একটু দুর্ভাগাই বলতে হয়। প্রায় 2.5 বছর জাতীয় দলের বাইরে থাকা বিজয় 149 রানের ইনিংসটা যখন খেললেন, বিকেএসপিতে উপস্থিত ছিলেন না দুই নির্বাচকের কেউই। সাদিকুর এতক্ষণ এক প্রান্ত থেকে চালাচ্ছিলেন, তবে এবারে এনামুল হক বিজয়ও সেই পার্টিটাতে জয়েন করলেন। বিজয়ের মতোই জাতীয় দলের বাইরে থাকা মিঠুন সৈকতরা নিয়মিতই পারফর্ম করছেন। হাশিম তোফায়েলদের মতো তরুণরা ঝড় তুলছেন। শেখ মেহেদী মুমিনুলরা নিজের ওয়ানডে ক্যালিবার দেখাচ্ছেন, কিন্তু আফসোস নির্বাচকরা তাদের মাপছেন স্কোরবোর্ড দেখে। 6 রাউন্ড চলছে ডিপিএলের, কিন্তু ওইভাবে সিলেক্টরদের ডিপিএলটায় দেখতে দেখা যায়নি। সাধারণত যেটা আমরা দেখতাম যে সিলেক্টররা ম্যাচ দেখতে আসেন প্রতি মৌসুমে, এবার এখন আমরা দেখিনি। ন্যাশনাল টিম ক্যাপ্টেন হিসেবে এটা আসলে হতাশাজনক কিনা, যে কারণ মাঠ থেকে যতখানি বোঝা যায় হয়তো টিভি থেকে অত ভালো বোঝা যায় না। এটা আসলে সিলেক্টরের কাজ, ওনারা কিভাবে খেলাটা দেখবেন। আমি বিশ্বাস করি যে তারা ক্লোজলি খেলাটা দেখছেন। আসলে তাদের কাজটা কীরকম হওয়া উচিত তারা ভালো জানেন, এবং আমার এই জায়গাটাতে নিয়ে কোনো কমপ্লেন নাই যে তারা খেলা দেখছেন না। আমার পুরো বিশ্বাস আছে তারা খেলা দেখছেন এবং খুব ক্লোজলি প্লেয়ারদের ফলো করছেন। এর আগের আসরগুলোতে অবশ্য নিয়মিতই নির্বাচকদের মাঠে দেখা যেত, এবারের ঘটনা ব্যতিক্রম। কিন্তু ওভার দ্য উইকেট আসলেন এবং টপ স্টাম্প, টপ অফ বলা যেতেই পারে ম্যাচগুলো তো লাইভ টেলিকাস্ট হচ্ছে। নির্বাচকরা হয়তো ম্যাচটা টেলিভিশনের পর্দায় কিংবা ইন্টারনেটে কিংবা ইউটিউবে দেখেই ক্রিকেটারদের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু নিজ চোখে দেখা আর টেলিভিশনে দেখা তো এক না। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, সাভার, বিকেএসপি। ডিপিএল এর সেরাটা দিয়ে আবারও জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে চান পেসার শরীফুল ইসলাম। গেল বছর আঙুলের ইনজুরি প্রভাব ফেলেছিল গতিতেও, তবে শরীফুল জানালেন গতি নিয়ে কাজ করেছেন, ফিরেছেন পূর্ণ রিদমে। এবারের আসরের 2 ম্যাচে জোড়া 4 উইকেট নেওয়া এই বাঁহাতি পেসারের লক্ষ্য টুর্নামেন্টের শেষ পর্যন্ত ধারাবাহিকতা ধরে রাখা। সবশেষ বিপিএলে বল হাতে অনেকটাই ছন্দহীন ছিলেন পেসার শরীফুল ইসলাম। 14 ম্যাচে 17 উইকেট শিকার করলেও রান দিয়েছিলেন গড়ে ওভার প্রতি 9-এরও বেশি। তবে এবার ঢাকা প্রিমিয়ার লিগে যেন দেখা মিলেছে চিরচেনা শরীফুলের। 5 ম্যাচে এখন পর্যন্ত শিকার করেছেন 9 উইকেট। গেল বছর চোট পাওয়ার পর থেকে বোলিংয়ে আগের মতো গতির সেই ধারটাও ছিল না, তবে শরীফুল বলছেন আলাদা করে গতি নিয়ে কাজ করার সুফল তিনি পাচ্ছেন। ডিপিএলে এখন পর্যন্ত নিজের পারফরমেন্সে যেমন সন্তুষ্ট, তেমনি টুর্নামেন্ট শেষে সেরাদের একজন হওয়ার লক্ষ্য এই বাঁহাতি পেসারের। সবাই তো চায় যে ম্যাচে পারফরমেন্স করতে, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ ছোট ছোট কন্ট্রিবিউট টিমের জন্য করতে পারতেছি, সো ভালো লাগতেছে। গতি নিয়ে কাজ করতেছিলাম কীভাবে এটা আরও বাড়ানো যায় যেহেতু ইনজুরি পরে। সো আলহামদুলিল্লাহ আমি মনে হয় যে এখন আগের থেকে বেটার পজিশনে আছি। সো আর বেটারের কোনো শেষ নেই, আরও ইনশাল্লাহ চেষ্টা করব। সবশেষ গেল বছর উইন্ডিজের মাটিতে ওয়ানডে খেলেছিলেন শরীফুল। ছন্নছাড়া বোলিংয়ের পর জায়গা করতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও। জানালেন আগের অস্ত্রগুলোতেই দিয়েছেন শান, সেই সাথে ডিপিএলের বাকিটা সময় সেরাটা দিয়ে পরের সিরিজেই লাল সবুজ জার্সি আবারও গায়ে জড়াতে চান 23 বছর বয়সী এই পেসার। প্রতিটা প্লেয়ার যখন দলের বাইরে যায়, তো যে কোনো টুর্নামেন্ট খেলে পারফরমেন্স করে আবার ন্যাশনাল টিমে ব্যাক করতে চায়। প্রতিটা প্লেয়ারের স্বপ্ন থাকে যে বাংলাদেশ হয়ে সিরিজ খেলবে। সো সেক্ষেত্রে তো আমারও আছে, দেখা যাক এখন আল্লাহ কত কপালে লিখে রাখছেন। আগের কাজগুলো আরও ঝালাই করে আরও পরিপূর্ণ করার চেষ্টা করতেছি, পরিপুক্ত করার জন্য। গাজী গ্রুপের বিপক্ষে ডিপিএলে নিজের প্রথম ম্যাচেই মাত্র 14 রানে 4 উইকেট শিকার করেন শরীফুল। এরপর মোহামেডানের বিপক্ষেও আরেক ম্যাচে নেন 4 উইকেট। লম্বা সময় পর পূর্ণ রিদমে ফেরা শরীফুল এখন ধরে রাখতে চান ধারাবাহিকতা। ফুল ফিট, সুস্থ থেকে সবগুলো ম্যাচ খেলা, তারপরে আল্লাহ যেটা কপাল রাখবে সেটা হবে ইনশাআল্লাহ। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। স্পোর্টস লাইভের সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে টিউন। 170 বলে 404 রানের অপরাজিত ইনিংস খেলে স্কুল ক্রিকেটে ইতিহাস গড়লেন মোস্তাকিম হাওলাদার। তার বিধ্বংসী ইনিংসের দিনে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ জিতেছে 738 রানে। বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে কোনো ব্যাটসম্যানের 400 রানের ঘটনা এটাই প্রথম। 54 22 ছক্কায়
একাই 100 রান করার এই কৃতিত্ব গড়েছেন ক্যাম্ব্রিয়ানের মুস্তাকিম হাওলাদার। 4 নম্বরে নেমে 124 বলে 256 রানের ইনিংস খেলেন সাদ পারভেজ। এই দুজনের জুটি শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন ছিল 699 রানে। এই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে মাত্র 2 উইকেট হারিয়ে 770 রান করে ক্যাম্ব্রিয়ান। জবাবে খেলতে নেমে 11.4 ওভারের মধ্যে মাত্র 32 রানে অল আউট হয়ে যায় সেন্ট গ্রেগরি হাই স্কুল। ক্যাম্ব্রিয়ানের হয়ে হাসান হৃদয় 11 রানে নেন 6 উইকেট। পাকিস্তান নিউজিল্যান্ড টি-20 সিরিজের খবর। সিরিজের দ্বিতীয় টি-20তে পাকিস্তানকে 5 উইকেটে হারালো নিউজিল্যান্ড। এই জয় 5 ম্যাচ সিরিজে 2-0-তে এগিয়ে গেল কিউইরা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে খেলা গড়ায় 15 ওভারে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। 76 রানে সাজঘরে ফিরে দল হয় 5 ব্যাটারের। তবে অধিনায়ক সালমান আঘার 28 বলে 46 ও শাদাব খানের 14 বলে 26 রানে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। শেষ দিকে শাহিন শাহ আফ্রিদির 14 বলে 22 রানের ক্যামিওতে 9 উইকেটে 135 রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে 41 বল হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ব্ল্যাক ক্যাপরা। কলম্বোতে অনুষ্ঠিত এশিয়ান জোনাল দাবায় নারী বিভাগের চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের ওয়াদিফা আহমেদ। জোনাল দাবায় শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন ওয়াদিফা। শেষ রাউন্ডে ড্র করলেই বিশ্বকাপ খেলার সুযোগ পেতেন তিনি। ফাইনালে বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদের সঙ্গে ড্র করে সেই সুযোগটা লুফে নেন ওয়াদিফা। চ্যাম্পিয়ন হয়ে আরও 2টি সুখবর পেয়েছেন ওয়াদিফা। ফিদে মাস্টার থেকে হয়েছেন মহিলা আন্তর্জাতিক মাস্টার। পাশাপাশি 5 জুলাই জর্জিয়ায় হতে যাওয়া দাবা মহিলা বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জন করেছেন ওয়াদিফা। এই নিয়ে 4র্থ মহিলা আন্তর্জাতিক মাস্টার পেল বাংলাদেশ। 1985 সালে প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন রানী হামিদ। এরপর যোগ্যতা অর্জন করেন শামিমা সুলতানা ও শিরিন সুলতানা। লিওনেল মেসিকে ছাড়াই ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা করল আর্জেন্টিনা। আসন্ন এই 2 ম্যাচের জন্য 26 সদস্যের দল ঘোষণা করেছে কোচ লিওনেল স্কালোনি। কিছুদিন ধরে ইনজুরিতে ছিলেন মেসি। ইন্টার মায়ামির হয়ে 2 ম্যাচে মাঠেও নামেননি এই আর্জেন্টাইন তারকা। তবে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে সবশেষ ম্যাচে মাঠে ফিরে দারুণ এক গোল করেন এলেমটেন। 2-1 ব্যবধানে মায়ামির জয় পাওয়া ওই ম্যাচেই আবারও অস্বস্তি বোধ করেন মেসি, যার কারণে আর্জেন্টিনার জার্সিতে পরবর্তী 2 ম্যাচে দেখা যাবে না এই বিশ্বকাপ জয়ী তারকাকে। আগামী 22 মার্চ উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। পরের ম্যাচে 26 মার্চ তাদের প্রতিপক্ষ ব্রাজিল। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।